বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। কর্মীদের ভর্তুকি গ্যাস ছেড়ে দিতে উৎসাহিত করার জন্য ব্যাংক ও শিল্প মহলের কাছে আর্জি জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মুম্বাই রিজার্ভ ব্যাংকের ৮০তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি, রিজার্ভ ব্যাংকের গভর্নর রঘুরাম রাজন সহ অন্যান্য আধিকারিকরা। কর্মীদের ভর্তুকির গ্যাস ছেড়ে দিতে উৎসাহিত করার জন্য ব্যাংক ও শিল্প মহলের কাছে আর্জি জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মুম্বাই রিজার্ভ ব্যাংকের একটি অনুষ্ঠানে তিনি বলেন, ১ কোটি গ্রাহক গ্যাসের ভর্তুকি ছেড়ে দিল সমসংখ্যক দরিদ্র পরিবারের কাছে দূষণহীন এই জ্বালানির যোগান নিশ্চিত করা সম্ভব। প্রধানমন্ত্রী সম্প্রতি সম্পন্ন গ্রাহকদের ভর্তুকি রান্নার গ্যাস ছাড়ার আর্জি জানিয়ে গিভ ইট আপ প্রচার অভিযান শুরু করেছেন। এদিন প্রধানমন্ত্রী জানিয়েছেন, এখনো পর্যন্ত ২ লক্ষ গ্রাহক এই উদ্যোগে সাড়া দিয়েছেন। जो सबसे ज्यादा लोगों को रोजगार देते हैं, और आज फाइनेंस की जो स्थिति देखें तो एवरेज इन लोगों का 17,000 रुपीज से ज्यादा कर्ज नहीं है। ओनली 17,000 रुपीज, ओनली 17,000 रुपीज के कर्ज से वो किस प्रकार से इकोनॉमी को ड्राइव कर रहा है, कितने लोगों को रोजगार दे रहा है, जीडीपी में कितना बड़ा कंट्रीब्यूशन कर रहा है। রিজার্ভ ব্যাংকের ৮০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মোদী বলেছেন, ভর্তুকির গ্যাস ছেড়ে দেওয়ার উদ্যোগে ব্যাংকগুলিকে তাদের কর্মীদের উৎসাহিত করতে হবে। প্রত্যেকটি ব্যাংকে উদ্যোগ নিতে হবে যেন তাদের কর্মীরা ভর্তুকি ছেড়ে দেন। প্রধানমন্ত্রী বলেছেন, সরকারের তহবিলের অর্থ বাঁচানো এই উদ্যোগের লক্ষ্য নয়, এর উদ্দেশ্য হল দরিদ্র পরিবারগুলির কাছে দূষণহীন এই জ্বালানি পৌঁছে দেওয়া। তিনি বলেছেন, ভর্তুকির গ্যাস ছেড়ে দিন, তাহলে ১ কোটি দরিদ্র পরিবারকে গ্যাসের সংযোগ দেওয়া যাবে। গ্রাহকদের কাছে রান্নার গ্যাসের ভর্তুকির টাকা সরাসরি পৌঁছে দেওয়ার প্রকল্প ডিবিটি চালু হওয়ার সরকারি অর্থের অপচয় বন্ধ হয়েছে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। बैंकिंग व्यवस्था से इतना बड़ा रिफॉर्म हो सकता है तो शायद हमारे यहां सोचा नहीं गया था, आज हो रहा है। और उस अर्थ में बैंक के लोगों के लिए एक बड़ा गौरव का विषय है कि देश में ट्रांसपेरेंसी लाने में बहुत बड़ी भूमिका आज बैंकिंग सेक्टर करना शुरू किया है। लेकिन जो देश का पूरब का छोर, जिसके पास सर्वाधिक प्राकृतिक संपदा है, वहां आर्थिक गतिविधि नहीं। এই প্রকল্পের মাধ্যমে সরকারের ইতিমধ্যে ৮,০০০ কোটি টাকা সাশ্রয় হয়েছে বলেও তিনি জানিয়েছেন। এদিনের এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও উপস্থিত ছিলেন রিজার্ভ ব্যাংকের গভর্নর রঘুরাম রাজন, কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস সহ অন্যান্য আধিকারিকরা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সোনিয়া গান্ধীকে নিয়ে গিরিরাজ সিং এর মন্তব্যের প্রতিবাদে দেশ জুড়ে পথে নামল কংগ্রেস। দিল্লি ও পাটনায় গিরিরাজ সিং এর বাড়ির বাইরে বিক্ষোভ দেখালো যুব কংগ্রেস কর্মীরা। দিল্লিতে যুব কংগ্রেস কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। সোনিয়া গান্ধীকে নিয়ে গিরিরাজ সিং এর মন্তব্যের প্রতিবাদে দেশ জুড়ে পথে নামল কংগ্রেস। দিল্লিতে যুব কংগ্রেস কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বেঁধে যায়, আহত হয়েছেন বেশ কয়েকজন। দিল্লি এবং পাটনায় গিরিরাজ সিং এর বাড়ির বাইরে বিক্ষোভ দেখান যুব কংগ্রেস কর্মীরা। कांग्रेसের মহিলা সংগঠনের কর্মীরা বিক্ষোভ দেখান বিজেপি সদর দফতরের বাইরে। अब तो उन्होंने इंतहाई कर दी है कि मॉरली और लीगली और कॉन्स्टिट्यूशन वाइज भी उन्होंने जो बात कही है राष्ट्रीय अध्यक्ष के बारे में, ऑफ द रिकॉर्ड हो या ऑन द रिकॉर्ड हो, ये इनका दर्शाता है कि क्या उनका सही चेहरा है। वो कहते थे बहुत हुआ महिला पे अत्याचार, अब की बार मोदी सरकार, यही मोदी सरकार। महिलाएं इसी का इंतजार देख रही थी कि मोदी जी आए और उनके नेता ऐसे बोले। এই মুহূর্তে দলের বৈঠকে যোগ দিতে বেঙ্গালুরুতে রয়েছেন গিরিরাজ সিং। দিল্লি পাটনার পাশাপাশি বিক্ষোভ হয় বেঙ্গালুরু, মুম্বাইতেও। কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং এর প্রশ্ন, শ্বেতাঙ্গ না হয়ে কৃষ্ণাঙ্গ হলে কি কংগ্রেস সভানেত্রী হতে পারতেন সোনিয়া? মন্ত্রী হওয়ার পর এবার গিরিরাজ সিং এর নিশানায় কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। দলীয় কর্মী সভায় সোনিয়ার বিরুদ্ধে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করে ফের শিরোনামে গিরিরাজ সিং। কেন্দ্রীয় মন্ত্রীর এহেন মন্তব্যে বিতর্কের ঝড় রাজনৈতিক মহলে। लोग अपमान करते हैं, प्रधानमंत्री जी कहते हैं बेटी बचाओ बेटी बढ़ाओ, यही इनकी नीति है। दोगली नीति नहीं चलेगी पूरे देश में। मुख्य तौर पर कल उनके मंत्री गिरिराज सिंह ने जिस प्रकार की अभद्र भाषा का इस्तेमाल किया हमारे कांग्रेस अध्यक्षा श्रीमती सोनिया गांधी जी के लिए, हम उसकी निंदा करते हैं, भर्त्सना करते हैं और प्रधानमंत्री से मांग करते हैं कि गिरिराज सिंह को तत्काल मंत्रिमंडल से निकालें और इस देश की सर्वसामान्य महिलाओं को सम्मान देने की आदत। বিতর্কের মুখে গিরিরাজের পাশে নেই বিজেপিও। ঘরে বাইরে প্রবল চাপের মুখে শেষ পর্যন্ত পিছু হটতে হয় গিরিরাজ সিংকে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ফিরে এলো 2 বছর আগেকার রক্তাক্ত স্মৃতি। এসএফআই এর আইন অমান্যকে ঘিরে রণক্ষেত্র কলকাতার রানী রাসমণি রোড। পুলিশের লাঠিতে গুরুতর আহত 10 জন এসএফআই সমর্থক। ফিরে এলো 2 বছর আগেকার রক্তাক্ত স্মৃতি।
এসএফআই এর আইন অমান্যকে ঘিরে রণক্ষেত্র পশ্চিমবঙ্গের রানী রাসমণি রোড। পুলিশের লাঠিতে গুরুতর আহত 10 এসএফআই সমর্থক। সুদীপ্ত গুপ্ত মৃত্যুর বিচার বিভাগীয় তদন্ত চায়, এই দাবিতে তার দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে এদিন আইন অমান্যের ডাক দেয় এসএফআই। কলকাতা কলেজ স্কোয়ার থেকে মিছিল করে রানী রাসমণি রোডে এসে আইন অমান্য করেন সংগঠনের সদস্যরা। বাধা দেয় পুলিশ, শুরু হয় ধস্তাধস্তি। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে এলোপাথারি লাঠি চালায় পুলিশ। লাঠির গায়ে গুরুতর আহত হন 10 ছাত্র, তাদের ভর্তি করা হয় মেডিকেল কলেজে। এসএফআই এর অভিযোগ, সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে তৃণমূল। আহতদের দেখতে হাসপাতালে যান বাম নেতারা। ঘটনায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেন তারা। 2013 সালের 2 এপ্রিল রানী রাসমণি রোডে আইন অমান্য কর্মসূচিতে অংশ নেন সুদীপ্ত গুপ্ত। বাসে করে প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়ার সময় মৃত্যু হয় তার। অভিযোগ ওঠে পুলিশের লাঠির ঘায়েই মৃত্যু। পুলিশ দাবি করে মৃত্যু হয়েছে বাসের গেটে ঝোলার সময় লাইট পোস্টে ধাক্কা খেয়ে। ঘটনার বিচার বিভাগীয় তদন্ত চেয়ে এদিন ফের আইন অমান্য করল এসএফআই। ফের ফিরে এলো সেদিনের স্মৃতি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। নিয়ে নিচ্ছে আবার একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। পাঠালো সিবিআই। রোজভ্যালির সঙ্গে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশনের চুক্তি নিয়ে ইডির পাশাপাশি এবার তদন্ত শুরু করল সিবিআই। চুক্তি নিয়ে বিস্তারিত জানতে চেয়ে এলআইসি কর্তাদের নোটিশ পাঠালো সিবিআই। রোজভ্যালির সঙ্গে তাদের কি চুক্তি হয়েছিল, কেনই না তা বাতিল করা হয়, আর্থিক লেনদেনেরই বা পরিমাপ কত, তা জানতে এলআইসি কর্তৃপক্ষকে নোটিশ দিয়েছে সিবিআই। প্রয়োজনীয় নথি চেয়ে পাঠানো হয়েছে। এদিকে রোজভ্যালির বেআইনি ডিভেঞ্চারের টাকা কোথায় গেল তা নিয়ে এখনো পর্যন্ত কোনো নির্দিষ্ট সূত্র পেল না এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তকারীরা। তদন্তকারীদের সন্দেহ, এই টাকা রোজভ্যালির কর্তৃপক্ষ লগ্নি করেছিল তাদের মন্দারমণি রিসর্টে। ডিভেঞ্চার নিয়ে সেবি প্রশ্ন তুলতেই রোজভ্যালি তাদের আশীর্বাদ স্কিমের টাকা থেকে ডিভেঞ্চারের টাকা মিটিয়ে দেয়। তদন্তে এমনটাই জানতে পেরেছেন গোয়েন্দারা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। জম্মু কাশ্মীরে ফের সেনা জঙ্গি সংঘর্ষে মৃত্যু হয় 2 জওয়ানের, আহত হয় এক স্থানীয় সহ 2 জন। ঘটনা বারামুলা জেলার কুঞ্জর গ্রামে। জম্মু কাশ্মীরে ফের সেনা জঙ্গি সংঘর্ষ। নির্দিষ্ট সূত্রে জঙ্গি উপস্থিতির খবর পেয়ে সকাল 7:30 থেকে বারামুলা জেলার তঙ্গমার্গ এলাকার কুঞ্জর গ্রামে তল্লাশি অভিযান শুরু করে সেনা। তখনই তাদের লক্ষ্য করে বেপরোয়া গুলি চালাতে থাকে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় সেনাও। সংঘর্ষে মৃত্যু হয় 2 সেনা জওয়ানের। আরও এক সেনা জওয়ান এবং এক স্থানীয় বাসিন্দা জখম হয়েছেন বলে খবর। তাদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। সেনা সূত্রে খবর, 2 থেকে 3 জন জঙ্গি গ্রামে কোনো বাড়িতে লুকিয়ে আছে। তাদের সন্ধানে জোরদার তল্লাশি চালাচ্ছে সেনা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ডক্টর বি.আর. আম্বেদকরের 125তম জন্মদিবসকে সামনে রেখে বৃহস্পতিবার রাজধানীর উমাকান্ত একাডেমির মিনি স্টেডিয়ামে এক প্রদর্শনীমূলক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। এদিন উপস্থিত ছিলেন মন্ত্রী রতন ভৌমিক, মন্ত্রী শহীদ চৌধুরী সহ অন্যান্য বিশিষ্টজনেরা। ভারতের সংবিধান প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকরের 125তম জন্মদিবসকে সামনে রেখে বৃহস্পতিবার রাজধানীর উমাকান্ত একাডেমির মিনি স্টেডিয়ামে এক প্রদর্শনীমূলক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। এই দিনের এই ম্যাচে উপস্থিত ছিলেন রাজ্যের তপশিলি জাতি কল্যাণমন্ত্রী রতন ভৌমিক, রাজ্য ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী শহীদ চৌধুরী, আগরতলা পুর নিগমের মেয়র ডক্টর প্রফুল্লজিৎ সিনহা সহ অন্যান্যরা। এই দিনের এই অনুষ্ঠানটি হয় রাজ্য তপশিলি জাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে। এই প্রদর্শনী ম্যাচটি অনুষ্ঠিত হয় ইন্দ্রনগর ও ভাটি অভয়নগর কলোনি দলের মধ্যে। ডক্টর বি.আর. আম্বেদকরের জন্ম জয়ন্তী উপলক্ষে তপশিলি জাতি কল্যাণ দপ্তর প্রতিবারের মতো এবারেও নানা ধরনের খেলাধুলার আয়োজন করেছে। আমরা সবাই জানি, মানুষকে সুস্থভাবে বেঁচে থাকার প্রশ্নে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা দেহ এবং মনের সুস্থ থাকার প্রশ্নে অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। তার জন্য প্রত্যেকটি ছেলে মেয়ে, এমনকি যারা বয়স হয়ে গেছেন খানিকটা, যে যতটুকু পারেন ক্ষমতা অনুযায়ী খেলাধুলায় অংশগ্রহণ করতে পারলে শরীরের সচ্ছলতা বজায় থাকে, সুস্থতা বজায় থাকে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
কমলপুর বয়েজ স্কুল মাঠে উদ্বোধন হলো দ্বাদশতম বইমেলা। উদ্বোধন করেন বাংলাদেশের বিশিষ্ট সাহিত্যিক ডক্টর মোহাম্মদ সরকার ফারুক। এদিন উপস্থিত ছিলেন সাংসদ জিতেন চৌধুরী, বিধায়িকা বিজয়লক্ষ্মী সিনহা সহ আরো অনেকে। কিন্তু অনুষ্ঠানের মাঝে প্রবল ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড বইমেলার উদ্বোধনী অনুষ্ঠান। প্রাকৃতিক দুর্যোগকে সঙ্গে রেখে উদ্বোধন হলো কমলপুর দ্বাদশতম বইমেলা। বুধবার কমলপুর বয়েজ স্কুলের মাঠে প্রদীপ প্রজ্বলন করে দ্বাদশতম বইমেলার উদ্বোধন করেন বাংলাদেশের বিশিষ্ট সাহিত্যিক ডক্টর সরকার ফারুক। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংসদ জিতেন চৌধুরী, বিধায়িকা বিজয়লক্ষ্মী সিনহা, দুর্গাচমনি ব্লকের চেয়ারম্যান মানবেন্দ্র দেব, কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান খনা দাস, ভাইস চেয়ারম্যান বীরেন্দ্র পাল সহ অসংখ্য বইপ্রেমী মানুষ। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি সাংসদ জিতেন চৌধুরী তার ভাষণে বলেন, জীবনকে আরো সুশৃঙ্খলিত, আরো মজবুত, সুন্দর করে এগিয়ে নিতে গেলে পরে প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে সেখানে তার মননকে, তার মেধাকে আরো ধারালো, আরো সমৃদ্ধ করা দরকার। এবং এটা সম্ভব বই পড়া, বই পড়ানো, সাহিত্য সৃষ্টি করা এবং সাহিত্য চর্চার মধ্য দিয়ে। ঝড়ে লন্ডভন্ড কমলপুরে দ্বাদশতম বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানের প্রথম দিন। শুরুটা বেশ ভালোই হয়েছিল। উদ্বোধনী অনুষ্ঠানের প্রথম পর্ব প্রদীপ প্রজ্বলন শেষে উদ্বোধক বাংলাদেশের সাহিত্যিক ডক্টর মোহাম্মদ সরকার ফারুক, সাংসদ জিতেন চৌধুরী সহ অন্যান্য অতিথিবর্গ মঞ্চে আসন গ্রহণ করেন। তখনই পশ্চিমের ঈশান কোণ থেকে কালো মেঘ ধেয়ে আসছিল যেন। বইমেলার কনভেনার সুমন সাহা ঝড়ের সংকেত পেয়ে কাটছাট ভাষণ দিয়ে স্বাগত ভাষণ শেষ করেন। সাংসদ জিতেন চৌধুরী, বিধায়িকা বিজয়লক্ষ্মী সিনহা সংক্ষিপ্ত ভাষণ শেষ করতেই দমকা হাওয়া যেন আরও গতি নিয়ে আসছিল। উদ্বোধক বাংলাদেশের সাহিত্যিক ডক্টর মোহাম্মদ সরকার ফারুক মাইক্রোফোনের সামনে সম্বোধন পর্ব শেষ করতেই মঞ্চে আশ্রে পড়ে ঝড়। ঝড়ের তীব্র গতিতে লন্ডভন্ড হয়ে যায় মঞ্চ। সাংসদ জিতেন চৌধুরী, উদ্বোধক ডক্টর ফারুক সহ অন্যান্য অতিথিরা মঞ্চের এক কোণে জড়ো হয়ে নিজেদের প্রাণ বাঁচাতে ব্যস্ত। সঙ্গে সঙ্গে প্রচণ্ড বজ্রাঘাতে চলে যায় বিদ্যুৎ। চারিদিকে শুনশান। বইমেলা প্রাঙ্গণে আগত মানুষ ততক্ষণে নিরাপদ আশ্রয়ের খোঁজে। বইমেলার উদ্বোধক বাংলাদেশের সাহিত্যিক ডক্টর মোহাম্মদ সরকার ফারুক প্রাকৃতিক দুর্যোগের কারণে ভাষণ দিতে না পারলেও পরে তিনি সংবাদ মাধ্যমে জানান, দুর্যোগের মাধ্যমে বইমেলা শুরু হলেও বইমেলা সফল হবে। কথা বলা যায়নি, কিন্তু তারপরে উদ্বোধন পর্বের সময়টা বেশ নির্বিঘ্নেই কেটেছে। আর উদ্বোধন তো হলো, এরকম দুর্যোগের মধ্যে উদ্বোধন হলো। আশা করি যে একটা দুর্যোগের মধ্যে শুরু হলেও বইমেলাটা খুব সফল হবে এবং আমার খুব ভালো লাগছে। ত্রিপুরার মানুষের, কমলপুরের মানুষের ভালোবাসায় আমি অত্যন্ত আপ্লুত। টানা ৪৫ মিনিট ঝড়ের তাণ্ডব শেষ হওয়ার পর দেহরক্ষী নিয়ে কোনো রকমের সাংসদ সহ বইমেলার উদ্বোধক বাংলাদেশের সাহিত্যিক বইমেলার স্থান ত্যাগ করেন। এটা একটা অভিজ্ঞতা এবং এটা কমলপুরবাসীর যে অদম্য বইয়ের প্রতি, সাহিত্যের প্রতি তাদের যে প্রেম, তারই নিদর্শন। কারণ এই সময়তে এরকম দুর্যোগ আবহাওয়া হতেই পারে, এরপর সমৃদ্ধ করা মানে কি, এটা তাদের অসাধারণ মনের একটা প্রতিফলন। ততক্ষণে যা হবার হয়ে গেছে। ঝড়ে লন্ডভন্ড হয়ে যায় মঞ্চসহ তার আশপাশ এলাকা। মাঠের মাঝখানে চেয়ারগুলি দেখলে মনে হয় সতীর দেহত্যাগের পর দেবাদিদেবের তাণ্ডব লীলার কথা। যাই হোক, প্রকৃতির এই লীলার কাছে হার মানতে নারাজ কমলপুর বইমেলা কমিটি। উল্লেখ্য, কমলপুর নগর পঞ্চায়েত আয়োজিত 5 দিনব্যাপী বইমেলায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মোট 45টি স্টল খোলা হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ভুয়া ভাউচার দিয়ে কৃষি শ্রমিক সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্পে লক্ষ লক্ষ টাকা গায়েব খোয়াই ব্লকের 23টি গ্রাম পঞ্চায়েতে। এতদিন কেন্দ্রীয় প্রকল্পের বরাদ্দকৃত টাকা আত্মসাৎ করার ঘটনা শোনা গেলেও এখন বেনিফিশিয়ারির জমানো টাকার উপর ধাবা বসালো রাজ্য সরকারের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সচিবরা। বিশালগড় ব্লকের কোটি কোটি টাকা আত্মসাৎ করার খবরে রাজ্য কক্ষ চমকে উঠলেও খোয়াই ব্লকের দুর্নীতি নিয়ে এবার রাজ্য কক্ষ হাতে ঝাড়ু তুলে নিতে পারেন। খোয়াই ব্লক কংগ্রেস বৃহস্পতিবার সকালে এক সাংবাদিক সম্মেলন করে জানান, 2012-13 এবং 2013-14 অর্থবছরে
খোয়াই ব্লকের 23টি গ্রাম পঞ্চায়েতে দুর্নীতির পরিমাণ অর্ধ কোটি ছাড়িয়ে গেছে। ব্লক কংগ্রেস কর্মকর্তারা জানান, তারা আরটিআই দিয়ে যে তথ্য পেয়েছে সেই তথ্যের ভিত্তিতে খোঁজ খবর করে এই বিশাল টাকার দুর্নীতির সন্ধান পান। ব্লক কংগ্রেস কর্মকর্তারা আরও জানান, কৃষি শ্রমিক সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্পে খোয়াই ব্লকের 23টি গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সচিবরা ভুয়ো ভাউচার দিয়ে বেনিফিশিয়ারি জমানো টাকা আত্মসাৎ করেছে 2006 সাল থেকে। সেই টাকার পরিমাণ 30 থেকে 40 লক্ষ টাকা হবে। তাছাড়া প্রতি বছর গ্রাম সংসদের প্রকল্পিত বইয়ের ভুয়ো হিসেব প্রতিটি পঞ্চায়েতে 20 লক্ষেরও বেশি। 23টি পঞ্চায়েতে সেই হিসেব দাঁড়ায় 4 কোটি 60 লক্ষ। ভিজিলেন্স তদন্তের আমরা দাবি জানাবো। পাশাপাশি আগামী 5 এপ্রিল খোয়াই ব্লক কংগ্রেস কমিটির বর্ধিত সভায় অন্যান্য বিষয়ের সঙ্গে খোয়াই আরডি ব্লকের দুর্নীতির বিষয়ে আগামী দিনে কংগ্রেস দলের পক্ষ থেকে খোয়াইতে প্রতিবাদ কর্মসূচি আমরা গ্রহণ করব। হাজার টাকা লক্ষ টাকা নয়, কোটি কোটি টাকার কেলেঙ্কারি দুর্নীতি সংগঠিত হয়েছে এবং প্রত্যেকটা দুর্নীতির সঙ্গে সিপিআইএম দলের প্রথম সারির নেতারা, গ্রামের প্রধান, উপপ্রধান বা মেম্বার শুধু নয়, প্রথম সারির নেতারা জড়িত বলে আমরা মনে করি। 3/2/2015 সালে আমি সমীর দাস একটা আরটিআই মাধ্যমে খোয়াই ভিডিওর কাছে একটা আমরা কিছু প্রশ্ন রাখছিলাম। প্রথমে দেশে KSSY কৃষি শ্রমিক সামাজিক সুরক্ষা যোজনা নামে একটা প্রকল্প 2002 সালের জুলাই, 2002 সালের সেপ্টেম্বর এবং 2003 সালের জানুয়ারিতে ত্রিপুরা সরকার আমাদের খোয়াই আরডি ব্লকের সঙ্গে রাজ্যের বিভিন্ন ব্লকে প্রচার করে বিপিএল পরিবারকে প্রতি 6 মাসে 185 টাকা করে জমা দেওয়ার জন্য জমা দিছে। সেখানে সরকারের কাছে 17,79,700 টাকা জমা দিছে খোয়াই আরডি ব্লকের বিপিএল ফ্যামিলিরা। প্রথম পলিসি সরকারও সমপরিমাণ সেখানে টাকা দিচ্ছে। এখন আমাদের প্রশ্ন যে সরকার ওই ড্রপ আউটের টাকাটা নিয়ে কি করছে এবং এক্ষেত্রে ওই যারা পুরো টাকা দিতে পারছে না তাদের কি? ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সামান্য ঝড় বৃষ্টিতে রাতে দোকানসহ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চুরির কাণ্ডের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য বিরাজ করছে এলাকায়। ঘটনাটি ঘটেছে তেলিয়ামুড়া থানাধীন করিলং এবং ইচারবিল চমুনি এলাকায়। সামান্য ঝড় বৃষ্টির রাতে দোকানসহ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চুরির ঘটনায় রীতিমতো চাঞ্চল্য বিরাজ করছে। চুরিকাণ্ডের ঘটনাটি ঘটেছে তেলিয়ামুড়া থানাধীন করিলং এবং ইচারবিল চমুনি এলাকায় বুধবার গভীর রাতে। পুলিশ তদন্ত চালিয়ে গেলেও চুরিকাণ্ডের সাথে জড়িত যুবকদের পাকড়াও করতে ব্যর্থ। সংবাদে জানা গিয়েছে, বুধবার রাত আনুমানিক 1:30টা নাগাদ গোটা তেলিয়ামুড়া জুড়ে ঝড় বৃষ্টি ছিল। আর এই ঝড় বৃষ্টির রাতে করিলং এবং ইচারবিল এলাকা ছিল নির্জন। চোরের দল ওই সুনসানের ফায়দায় করিলং এলাকায় 5টি দোকানে তালা ভেঙে গুরুত্বপূর্ণ জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। তার মধ্যে একটি মোবাইল দোকানে চুরিকাণ্ডে প্রায় 1.5 লক্ষাধিক টাকার মোবাইল সহ মোবাইলের জিনিস সামগ্রী নিয়ে যায়। এছাড়াও মুদি দোকানে চুরি হয়েছে 1000 টাকার সামগ্রী। ওই তো দরজা ভাঙলো আর ক্যাশ টাকা আসলো, ধরো 2100 টাকা আর কিছু বাংতি পয়সা টয়সা এগুলো নিছে। আর সিগারেট আসলো 500,000 টাকার মতো বান্ডিল। তো আনুমানিক কত টাকা হইল? আনুমানিক সিগারেট 7,000 টাকা আর এদিকে আছে ক্যাশ টাকা মোটামুটি গড়ে 10,000 টাকার। ওই আরো তো জিনিস আছেই। হ্যাঁ, চুরি হয়েছে, সবাই কইতেছে চুরি হয়েছে। স্কুলে আমার কর্তা মানে সমনে চুরি হওয়ার পরে কর্তা আইসে, আয়ার দেহে তালা টালা ভাঙা, বাড়িতে আমার আছে। এরপরে আইসি আয়া দি ঠিক আছে, জিনিসটা দামের চাল টালও ঠিক আছে, খালি সসমানটা এটার উপরে রাখছে, সরাইছে একটুটুকু, এমনিতে কোনো কিছু না, এমনি কিছু হয়েছে না। তাছাড়াও ইচারবিল এলাকাতে 4টি দোকানে চুরির ঘটনা ঘটেছে এদিন রাতেই। প্রত্যেক দোকানের তালা দরজা ভেঙে চোরের দল চুরিকাণ্ড চালিয়ে যায়। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, মুদি সহ ছোট ছোট দোকান থেকে ডেনড্রাইট ও তামাক জাতীয় জিনিস সামগ্রী চুরি হয়েছে বেশি। বৃহস্পতিবার সকালে চুরির ঘটনা প্রকাশ্যে আসলে খবর দেয় তেলিয়ামুড়া থানায়।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চুরিকাণ্ডের তদন্ত চালায়। এই চুরির ঘটনায় গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ফের পুলিশের পিটুনিতে জখম হয়ে হাসপাতালে 55 বছরের এক মহিলা। ঘটনা বাইখোরা থানা এলাকার বাইখোরা বাজারে। মনাইপাথর ফাঁড়ি থানার পুলিশের তাণ্ডবের রেশ কাটতে না কাটতেই বাইখোরা থানার মহিলা পুলিশের তাণ্ডব। জানা যায়, লক্ষ্মী দেবনাথ নামে 55 বছর এক বিকৃত মস্তিষ্ক সম্পন্ন মহিলা দীর্ঘদিন ধরে বাইখোরা বাজারে এদিক ওদিক ঘুরে দিন কাটাচ্ছে। মঙ্গলবারও এই মহিলা আপন মনে কথা বলতে বলতে বাজারে ঘোরাফেরা করছিল। তখন বাজারের মহুরীপুর রাস্তার চৌমুনিতে 44 নং জাতীয় সড়কের ধারে ট্রাফিক পুলিশের দায়িত্বে ছিল বাইখোরা থানার মহিলা কনস্টেবল রুমা বেগম সহ আরেক মহিলা ও এক পুরুষ কনস্টেবল। হঠাৎ রুমা বেগম মেজাজ হারিয়ে ঝাঁপিয়ে পড়ে লক্ষ্মী দেবনাথের উপর। রুমা বেগমের মারে মাথায় আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়ে লক্ষ্মী। ঘটনা বেগতিক দেখে বাইখোরা বাজারের উপস্থিত মানুষ ও রুমার সাথে থাকা 2 কনস্টেবল সাথে সাথে লক্ষ্মী দেবনাথকে নিয়ে যায় বাইখোরা হাসপাতালে। রুমার মারে মাথা ফেটে যায় লক্ষ্মী দেবনাথের। ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যায় বাইখোরা থানার পুলিশ। লক্ষ্মী দেবনাথের বর্তমানে চিকিৎসা চলছে বাইখোরা প্রাথমিক হাসপাতালে। ঘটনার খবর পেয়ে রাতে হাসপাতালে ছুটে আসেন মহকুমা পুলিশ আধিকারিক সুরজিৎ ধরু। বর্তমানে আহত লক্ষ্মী দেবনাথের চিকিৎসার যাবতীয় খরচ ওসি আশিস দাস কাঁধে তুলে নিয়েছে। কার বাড়ি থেকে? আমার মন্দির থেকে তো আমি আজকে মার খাই বাজারের কমিটি এত সাগাটা ভেঙে গেছে। এরপরে ঠেলা দিয়ে ফলা দিছে নাকি ফলা দিয়ে করতে পারতাম না। এত মাথার মধ্যে যখন চুলাই আমি হাত দিচ্ছি রক্ত বার। একজন মহিলা প্রায় 50 এভাব এরকম বয়স হবে, তার সবসময় বাজারে ঘোরাফেরা করে, মানসিক ভারসাম্যহীন। তার সঙ্গে নাকি ডিউটি চলাকালীন ধাক্কা খাইছে, ধাক্কা খাই পুরা মাথাতে ব্যথা পাইছি। তার সঙ্গে সঙ্গে আমি হাসপাতালে গেছি, যা চিকিৎসার ব্যবস্থা করছি, ডাক্তারের সঙ্গে কথা কইছি এবং ওষুধপত্র যা লাগে সব কিছুই আমি কিনে দিছি। দেওয়ার পর আমি তার মেয়ে ওয়েস্টরকে বিয়ে দিছি, তার মেয়ে রেনে রাখছি এবং আমার অনন্দের বাড়ি যাইব তাই তো এমন পাগল। আজকে 5 বছরের জন্য বাজারে থাকে, বিশ্রী কথা কইতে আছে। নাম ধরে কেউ একদম কইতে আছে না, তাই না রে? বিশ্রী কথা কইছে আর মার আর মরছে। কে মারছে? কে? মুসলমান মহিলা পুলিশ মুসলিম, এর নাম তো আমি জানি না। রাজ্যের যেখানে একের পর এক মহিলা থানার উদ্বোধন হচ্ছে, সেখানে মহিলা পুলিশের এহেন তাণ্ডবে উদ্বেগ প্রকাশ করেছে অভিজ্ঞ মহল। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। দীর্ঘ 3 বছর আগের বকেয়া স্টাইপেন্ডের দাবিতে বুধবার প্রধান শিক্ষককে ঘেরাও করে প্রাক্তন ছাত্ররা। ঘটনা তেলিয়ামুড়া মোহরছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। পরে প্রশাসনের কর্তা ব্যক্তিদের আশ্বাসে ঘেরাও মুক্ত হয় প্রধান শিক্ষক। দীর্ঘ 3 বছর আগের বকেয়া স্টাইপেন্ডের দাবিতে বুধবার দুপুরে প্রধান শিক্ষককে ঘেরাও করে প্রাক্তন ছাত্ররা। ঘটনা তেলিয়ামুড়া মোহরছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। পরে প্রশাসনের কর্তা ব্যক্তিদের আশ্বাসে ঘেরাও মুক্ত হয় প্রধান শিক্ষক। তেলিয়ামুড়া বিদ্যালয় পরিদর্শকের অধীন মোহরছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রায় 50 জন ওবিসি ও এসসি ছাত্রছাত্রী 2012-2013 সালের স্টাইপেন্ড এখন পর্যন্ত পায়নি। ছাত্রছাত্রীদের কেউ কেউ বর্তমানে কলেজেও চলে গেছে। বকেয়া স্টাইপেন্ডের প্রাপ্তির দাবিতেই বুধবার দুপুর 12টায় মোহরছড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিল মল্লিককে ঘেরাও করে ছাত্রছাত্রীরা। তাদের অভিযোগ, প্রশাসনিক দুর্বলতার কারণেই এমনটা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান মহকুমা প্রশাসনের ডিসিএম আশিস বিশ্বাস সহ তেলিয়ামুড়া থানার পুলিশ। ডিসিএম ছাত্রছাত্রীদের বকেয়া স্টাইপেন্ড কিছুদিনের মধ্যে মিটিয়ে দেওয়ার আশ্বাস দেওয়ার পর ঘেরাও মুক্ত হয় প্রধান শিক্ষক। 2012 থেকে আমরা স্টাইপেন্ড পাইতেছি। পড়াশোনার যে স্টাইপেন্ড ছিল 12-এর স্টাইপেন্ড পাইতেছি 2 বছর হয়েছে। কতজন স্টুডেন্ট স্টাইপেন্ড? আমরা স্টাইপেন্ড ওবিসির প্রায় 25-30 জন হইব। আর এইচির আছে 25 জন। আর এইচির আছে 25। মোট কতজন হইব? 50 জন হইব। কত টাকা করে স্টাইপেন্ড? 3,500 টাকা মতো। এর আগে আপনারা জানাইছিলেন? জানাইছি 2 বার। এরা কইছে দিব কোনো আইছে না। এদিকে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক